অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। চরম বেকায়দায় ট্রাম্প প্রশাসন। বাধার বিষয় খতিয়ে দেখছে বিচার বিভাগ। গ্রিনল্যান্ড দখলে শুল্ক হুমকি ব্যর্থ হলে ভিন্ন পথের হুঁশিয়ারি ট্রাম্পের। একরোখা নীতির তীব্র নিন্দা ইউরোপের। জি7 সম্মেলনে থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট। খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ালে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি তেহরানের। সর্বোচ্চ নেতার উপর হামলা, ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল ইরানের সতর্কবার্তা। গাজার শান্তি পরিষদে যোগ দিলেন নেতানিয়াহু। জাতিসংঘের চেয়ে বোর্ড অব পিসের কার্যকারিতা বেশি, দাবি ট্রাম্পের। ইসরায়েলি হামলায় একদিনে নিহত 3 ফিলিস্তিনি। এবং নেপালে জমে উঠেছে ভোটের লড়াই। অলির শক্ত ঘাঁটিতেই লড়বেন র্যাপার বালেন্দ্র। জেনজির আন্দোলনের জেরে পাল্টে যাচ্ছে হিসেব নিকেশ। প্রবীণ বনাম তরুণ, তীব্র লড়াইয়ের আভাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা জশোয়া। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ। এতে চরম বেকায়দায় ট্রাম্প প্রশাসন। জর্জিয়ায় ক্লাস বাদ দিয়ে বিক্ষোভ করেন কয়েকশো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তীব্র প্রতিবাদ আর সমালোচনার পরও অভিযানের পক্ষে সাফাই গিয়েছে আইসিই কর্মকর্তারা। অভিযানে কোনো বাধা দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখছে মার্কিন বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন শহরে। স্থানীয় সময় বুধবার জর্জিয়ায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর বিরুদ্ধে বিক্ষোভে নামেন শত শত শিক্ষার্থী। আইসিইর অভিযান ও যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন তারা। এক নির্দোষ মানুষকে আইসিই অভিযান চালিয়ে গুলি করে হত্যা করেছে। আমরা চাই তরুণরা ঐক্যের সঙ্গে একসাথে দাঁড়াক। অন্যদিকে অভিবাসীদের ধরপাকড় নিয়ে কড়া জবাব দিলেন আইসিই কর্মকর্তারা। মিনিয়াপলিসে এক সংবাদ সম্মেলনে আটক হওয়া অভিবাসীর সংখ্যা তুলে ধরে এটিকে বৈধ ও আইনসম্মত বলে দাবি করেন তারা। তবে মানবাধিকার সংগঠন ও অঙ্গরাজ্য প্রশাসনের আপত্তিতে বিতর্ক আরও উস্কে দিয়েছে। এর আগে সেন্ট পল শহরে আইসিই অভিযানের প্রতিবাদে চার্চের ভেতর বিক্ষোভকারীরা স্লোগান দিলে বিতর্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে উপাসনালয়ে বিক্ষোভ ঘিরে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। ফেডারেল অভিবাসন প্রয়োগে বাধা দেওয়া হয়েছে কিনা খতিয়ে দেখতে অন্তত 5 শীর্ষ কর্মকর্তাকে হাজির হতে লিখিত নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এই তদন্তকে রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল বলে অভিহিত করেছেন মিনেসোটার গভর্নর ও মেয়র। বরকতুল্লাহ, সময় সংবাদ। ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস উইং এর ব্রিফিং চলছে। সরাসরি যাচ্ছি সেখানে। কয়েকটা এলাকা আছে, জেলা যদি বলি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এইসব এলাকাগুলোর জন্য আপনারা আলাদা কোনো মেজার নিচ্ছেন কিনা? কারণ সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা এখনো যা দেখি সেটি একেবারে নির্বাচনের আগে যেভাবে থাকা দরকার সেইভাবে আসলে নেই। এখন সেখানে কিছু সহিংসতা ঘটে। তো নির্বাচনের আগে এইসব এলাকাকে বলা হয় আওয়ামী অধ্যুষিত এলাকা, বিশেষ করে গোপালগঞ্জ। সেজন্য আপনারা আলাদা কোনো স্টেপ নেবেন কিনা বা কমিশন এ ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা? আমরা আপনারা যেভাবে ডিসক্রাইব করলেন আমরা সেভাবে তো ইলেকশন কমিশন সেভাবে দেখে না। ইলেকশন কমিশন বা সিকিউরিটি তারা দেখে ভালনারেবল কোন কেন্দ্র কতটুকু ভালনারেবল, সেইভাবে তারা রিস্ক অ্যাসেসমেন্ট করেন। তো সেই অনুযায়ী তারা রিস্ক অ্যাসেসমেন্ট করছেন, প্রত্যেকটা জায়গাকেই দেখছেন, প্রত্যেকটা ভোটিং বুথ, ভোটিং সেন্টারে কী পরিমাণ সিকিউরিটি মেজার নেওয়া যায় সেগুলো তারা ভাবছেন। কিন্তু এইটা যে এই ডিস্ট্রিক্ট এরকম, ওই ডিস্ট্রিক্ট ওই রকম, ওকে এই স্পেশাল প্রিফারেন্স দেওয়া হোক, সেটা না। এটা পুরো জিনিসটা দেখা হচ্ছে একটা ভোটিং সেন্টার হিসাবে, যে এই সেন্টারটা কি রিস্কি না, এই সেন্টারটা কতটা গুরুত্বপূর্ণ, বা এটাকে আমি সাধারণ ক্যাটাগরিতে রাখবো কিনা, সেইভাবে দেখা হচ্ছে। এইভাবেই রেসপন্ড করা হচ্ছে। এবং আমরা আশা করছি আপনি যদি এই এলাকাগুলো দেখেন, আপনি যদি ক্রাইম রেট দেখেন, খুব কি বেশি ক্রাইম হচ্ছে অন্যান্য এলাকার থেকে, আপনি তো ডিফারেন্স করতে পারবেন না। আর পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে আপনার ইলেকশন শিডিউল ঘোষণার পরের থেকে এই পর্যন্ত ল অ্যান্ড অর্ডারের রিলেটেড বা ইলেকশন রিলেটেড মোট 46টা ইনসিডেন্ট হয়েছে। আমি মোহাম্মদ রাইয়ান হোসেন, আমি কালের কণ্ঠে কাজ করছি।
আমার কাছে আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আজকে যে আলোচনা হলো সেখানে গণমাধ্যমকে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, কারণ বিগত সময় আমরা দেখেছি গণমাধ্যমের উপর বেশ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন ধরনের হামলা হয়ে থাকে। সেই জায়গা থেকে এই আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে গণমাধ্যমের সেফটি বা তাদের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা? ধন্যবাদ। গণমাধ্যমের বিষয় যেটা এসছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে কিভাবে আপনি ইউজ করা হচ্ছে অপতথ্য ছড়ানোর জন্য। অপতথ্য ছড়ানো, যেমন ধরেন একটা ইলেকশন কেন্দ্রে কিছু ইনসিডেন্ট হলো, একটা ইনসিডেন্ট, তখন দেখা যাচ্ছে ওইটাকে ঘিরে অনেক ধরনের অপতথ্য ছড়ানো হয়। ওইখানে হয়তো বা কেউ একজন আহত হলেন, দেখা গেলো কোনো কেউ অপতথ্য ছড়ালেন যে বেশ কয়েকজন মারা গিয়েছে। তো এইগুলো কিভাবে কমব্যাট করা যায়, কিভাবে এটারে নিয়ন্ত্রণে রাখা যায়, সেটা নিয়ে কথা হয়েছে। ইলেকশন কমিশন তারা বলছে যে তারা এটা নিয়ে যথেষ্ট কাজ করছে। আমাদের যারা এই অপতথ্যকে নিয়ে যারা কাজ করেন, যেই সমস্ত সংস্থাগুলো, তারাও তাদের এফার্টটাকে স্টেপ আপ করেছেন এবং প্রতিদিন আমরা একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট পাচ্ছি যে কোথায় কি কোন বিষয়ে অপতথ্য বেশি ছড়ানো হচ্ছে, কী রকম অপতথ্য ছড়ানো হচ্ছে এবং এটার কারণে কোনো সিকিউরিটি রিস্ক হচ্ছে কিনা, সেগুলো নিয়ে নিয়মিত, কারণ এটা খুবই বড় এবং এটা তো শুধুমাত্র দেশের থেকেই ছড়াচ্ছে না, দেশের বাইরের থেকে অনেকে খুব দেখা যাচ্ছে যে ওয়েল অর্কেস্ট্রেটেড ওয়েতে তারা এই অপতথ্য ছড়াচ্ছেন। দোষর ছিলেন বা তার সাপোর্টাররা, তারা তো চাচ্ছে অনেক ধরনের অপতথ্য ছড়াচ্ছেন। প্রতিদিনই আপনারা দেখেছেন তারা কনফিউশন ছড়ানোতে ব্যস্ত। তো আমরা এই বিষয়ে গভর্নমেন্ট, সিকিউরিটি এজেন্সিগুলো এবং আইসিটি মিনিস্ট্রি সবাই এগুলোর ব্যাপারে অ্যাওয়ার আছে। আমরা আমাদের সর্বোচ্চ এফর্টটা দিচ্ছি। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছেন প্রেস সচিব। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রেস সচিবের ব্রিফিংয়ের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। গ্রিনল্যান্ড দখলে শুল্ক হুমকি ব্যর্থ হলেও অন্য পথ খোলা আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অংশ হতে পারলে গ্রিনল্যান্ডের জনগণ অত্যন্ত খুশি হবে। একই সঙ্গে গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটো সুবিধাজনক অবস্থানে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাবিত জরুরি G7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন না ট্রাম্প। এদিকে ইউরোপের নেতারা একজোট হয়ে ওয়াশিংটনের একপক্ষীয় উদ্যোগে গ্রিনল্যান্ড দখলের চেষ্টার নিন্দা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার 1 বছর উপলক্ষে হোয়াইট হাউসে এক বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় গ্রিনল্যান্ড দখলে তিনি কতদূর পথ পাড়ি দিতে প্রস্তুত এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সময় হলে সব জানা যাবে। সুপ্রিম কোর্ট যদি তার শুল্ক পরিকল্পনার বিরোধিতা করে তবে তিনি অন্য পথ ব্যবহারের ইঙ্গিত দেন। ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে গেলে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সুবিধাজনক অবস্থানে থাকবে। এছাড়া তিনি এও জানান, গ্রিনল্যান্ডের জনগণ যুক্তরাষ্ট্রের অংশ হতে পারলে অত্যন্ত খুশি হবে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বার্তায় ম্যাক্রো বলেছেন, সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের পর বৃহস্পতিবার প্যারিসে G7 সদস্য দেশগুলোকে নিয়ে একটি বৈঠকের আয়োজন করতে পারেন তিনি। সেখানে ইউক্রেন, ডেনমার্ক ও রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবেন। এরপর প্যারিসে ট্রাম্পকে নৈশভোজের আমন্ত্রণ জানান তিনি। গ্রিনল্যান্ড ইস্যুতে অন্যান্য সব বৈঠকে অংশ নিলেও G7 এর জরুরি সম্মেলনে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্প। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন বলেছেন, আর্কটিক অঞ্চলকে সামরিকভাবে দখল করা সম্ভব হবে না, তবে প্রস্তুতি নেওয়া জরুরি। তিনি বলেন, বৈশ্বিক সম্পর্ক ও ডেনমার্ক, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা অপরিহার্য। সামরিকভাবে দখলে নেওয়ার সম্ভাবনা কম হলেও তা পুরোপুরি বাদ দেওয়া যাবে না। বিপরীত দিকের নেতা স্পষ্টভাবে জানিয়েছেন যে এটি বাতিল হয়নি, তাই আমাদের অবশ্যই সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। তবে আমরা জোর দিয়ে বলতে চাই যে গ্রিনল্যান্ড পশ্চিমা জোট ন্যাটোর অংশ এবং যদি পরিস্থিতি আরও উত্তেজিত হয় তাহলে তার প্রভাব সমগ্র বিশ্বের উপর পড়বে। যুক্তরাষ্ট্রের একপক্ষীয় উদ্যোগে গ্রিনল্যান্ড দখলের চেষ্টা জোরদার হওয়ার পর ইউরোপের নেতারা একজোট হয়ে নিন্দা জানিয়েছেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন পার্লামেন্টে বলেছেন, রাজনৈতিক, নিরাপত্তা, বিনিয়োগ ও অর্থনৈতিক
বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব, তবে সার্বভৌমত্ব, জাতীয় পরিচয়, সীমানা ও গণতন্ত্র নিয়ে কোনো দর কষাকষি হবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাষ্ট্রকে বুলি বা হঠকারী হিসেবে সম্বোধন করেছেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের একক অধিকার সংরক্ষণে ডেনমার্কের সঙ্গে দৃঢ় সহমত পোষণ করেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যাওয়ার সময় ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানের ত্রুটি, মেরিল্যান্ডের মার্কিন ঘাঁটিতে জরুরি অবতরণ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র। সর্বোচ্চ নেতার উপর হামলা ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে এবং জিহাদের ফতোয়ার পথ খুলে দেবে বলেও সতর্ক করেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো বলেন, এমন হামলা মানেই ইরানি জাতির বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ। এদিকে ইরানে মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে শুক্রবার জরুরি বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। ইরানে চলমান অস্থিরতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপরই ট্রাম্প প্রতিউত্তরে বলেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের সময় এসে গেছে। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। সর্বোচ্চ নেতার দিকে আগ্রাসনের হাত বাড়ালে ইরানের সেনাবাহিনী সে হাত কেটে ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচি। একই সঙ্গে সর্বোচ্চ নেতা খামেনির ওপর যে কোনো হামলা পুরো ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের জাতীয় পার্লামেন্টের নিরাপত্তা কমিশন। ইরানে মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে শুক্রবার জরুরি বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ। ব্রিটেন, জার্মানি, আইসল্যান্ড, মলদোভা ও নর্থ মেসিডোনিয়ার অনুরোধে এই অধিবেশন আহ্বান করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন, তেহরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কোনো কারণ দেখছে না মস্কো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়েও শান্তি পরিষদে যুক্ত হচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে পরিষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। তবে গাজার বোর্ড অব পিস জাতিসংঘের চেয়ে বেশি কার্যকর হবে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হামাসের হাতে জিম্মি থাকা শেষ ইসরায়েলি নাগরিকের মরদেহের অবস্থান জানা গেছে বলে দাবি করেছেন তিনি। যুদ্ধ পরবর্তী গাজাকে ঘিরে রকমারি পরিকল্পনা চললেও এখনও অব্যাহত দখলদার বাহিনীর নির্বিচার হামলা। মঙ্গলবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজার খান ইউনিসের বানি সুহেইলা শহরে গোলাবর্ষণ চালায় নেতানিয়াহুর সেনারা। জাবালিয়ার আল ফালুজা এলাকায় গুলিতে আহত হন আরও কয়েকজন। যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো গাজার দক্ষিণাঞ্চলের বানি সুহেইলা এলাকায় লিফলেট ছড়িয়ে অন্তত 70টি ফিলিস্তিনি পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। লিফলেটে ওই এলাকা আইডিএফ নিয়ন্ত্রণাধীন বলে উল্লেখ করা হয়, যদিও ইসরায়েল বলছে এটি জোরপূর্বক উচ্ছেদ নয়, স্থানীয়দের সতর্ক করতেই এই পদক্ষেপ। তবে স্থানীয় বাসিন্দা ও হামাসের দাবি, এতে যুদ্ধবিরতির স্থিতিশীলতা নতুন করে হুমকির মুখে পড়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজা শান্তি পরিষদে যোগ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কার্যালয় এই সিদ্ধান্ত নিশ্চিত করে। যদিও গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ট্রাম্পের পরিকল্পনায় এই বোর্ড গাজার অস্থায়ী শাসন ব্যবস্থা পুনর্গঠন, বিনিয়োগ ও তহবিল সংগ্রহ তদারক করবে। তবে আইসিসিতে অভিযুক্ত একজন নেতার অংশগ্রহণ বোর্ডটির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যদিও গাজার বোর্ড অফ পিস জাতিসংঘের চেয়ে বেশি কার্যকরী হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ট্রাম্প জানিয়েছেন, গাজায় আটক থাকা শেষ ইসরায়েলি জিম্মি র্যান গিভিলের মরদেহের অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া গেছে। তার দাবি, জীবিত 20 জন জিম্মিকে ফিরিয়ে আনা হয়েছে এবং মৃত 28 জনের মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে। গিভিলের পরিবারের অভিযোগ, হামাস ইচ্ছাকৃতভাবে চুক্তি লঙ্ঘন করছে। হামাসের উপর চাপ প্রয়োগ করতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নেপালের জাতীয় নির্বাচনকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। কাঠমান্ডুর মেয়রের পদ থেকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর তালিকায় নাম লিখিয়েছেন
বালেন্দ্র শাহ দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসেও নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে। আন্দোলন পরবর্তী নেপালের দায়িত্ব নিতে লড়াইয়ে নেমেছেন অন্যান্য দলের প্রার্থীরাও। দেশটিতে এবার প্রবীণ বনাম তরুণদের মাঝে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নেপালের ঝাপা জেলার ৫ নম্বর সংসদীয় আসনে ৩০ বছর ধরে প্রতিটি নির্বাচনে জয়ের রেকর্ড গড়েছেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবার তার শক্ত ঘাঁটিতে ঢুকে জয়ে ছিনিয়ে আনার পরিকল্পনা করছেন তরুণ নেতা বালেন্দ্র শাহ। রাষ্ট্রীয় স্বাধীন পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশ নিতে রোববার কাঠমান্ডুর মেয়র পদ থেকে পদত্যাগ করেন তরুণ প্রজন্মের আইডল খ্যাত র্যাপার বালেন্দ্র। এর মধ্যেই শুরু করেছেন নির্বাচনী প্রচারণাও। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবার বাজিমাত করতে পারে বলেও ধারণা অনেক বিশ্লেষকের। নির্বাচনের মাঠে উত্তাপ ছড়াচ্ছে দেশটির সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টির ভাঙনের খবর। দলটির বিদ্রোহী একটি অংশ জেনজিদের প্রতিনিধিত্বকারী ৪৯ বছর বয়সী গগন থাপাকে তাদের নতুন সভাপতি নির্বাচিত করেছে। রোববার সর্বোচ্চ আদালতে গগন থাপার কার্যনির্বাহী কমিটিকে নির্বাচন কমিশন বৈধতা দেয়ায় এটিকে চ্যালেঞ্জ জানিয়ে রিট করেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দলের বিদায়ী প্রধান শের বাহাদুর দেউবা। তার দাবি সিদ্ধান্তটি পক্ষপাত দুষ্ট ও আইনের সরাসরি লঙ্ঘন। এবারে নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে নেপাল পার্টির চেয়ারম্যান কুলমান ঘিসিং ও ধরন সাব মেট্রোপলিটন সিটির মেয়র হারকা সাম্পাঙ্গা। নেপালের আদিবাসী জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় কুলমান ঘিসিং সম্প্রতি নির্বাচনে অংশ নিতে সুশীলা কার্কির অন্তর্বর্তী সরকারের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন ঘিসিং ও যুব ও ক্রীড়া মন্ত্রী বাবলু গুপ্তা। নেপালের রাজনীতিতে এই নাটকীয় পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয় গত সেপ্টেম্বর মাসে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হওয়া জেনজির বিক্ষোভ দ্রুতই দুর্নীতি বিরোধী আন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনে অন্তত ৭৭ জন প্রাণ হারান। শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হন কেপি শর্মা ওলি। সেই বিক্ষোভের অন্যতম নেতৃত্ব ছিলেন বালেন্দ্র শাহ। বর্তমানে তার দলের কেন্দ্রীয় কমিটিতেও ওই আন্দোলনের অনেক নতুন মুখ স্থান পেয়েছেন। ৫ই মার্চ হতে যাওয়া এবারের নির্বাচনে তাই প্রবীণ বনাম তরুণদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো থাকছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের আগ্রহ নিয়ে জেলেনস্কির সন্দেহ। পুতিনকে থামাতে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান। রুশ ড্রোন হামলায় অন্ধকারে কিয়েভের অর্ধেক আবাসিক ভবন। উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণে বাধ্য হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান। স্থানীয় সময় মঙ্গলবার রাতে বিমানটিতে বৈদ্যুতিক সমস্যা ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুস বিমান ঘাঁটিতে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লিভিট জানান, সমস্যাটি ছোট ছিল এবং নিরাপত্তার স্বার্থে বিমান বদল করে অন্য আরেকটি উড়োজাহাজে সুইজারল্যান্ডের দাভোসের উদ্দেশ্যে রওনা হন ট্রাম্প। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্যের পাশাপাশি বিভিন্ন দেশের নেতার সঙ্গে ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে। এর আগে ২০১১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বহনের সময় খারাপ আবহাওয়ার কারণে উড্ডয়ন বাতিল করেছিলেন এয়ারফোর্স ওয়ান। আর ২০১২ সালে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিমান ক্যালিফোর্নিয়ায় পাখির আঘাতের পর জরুরি অবতরণ করে। দক্ষিণ কোরিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিতর্কিত সামরিক আইন ঘোষণায় সহযোগিতার দায়ে সাবেক প্রধানমন্ত্রী হান দুক সুকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় বুধবার সিউলের কেন্দ্রীয় জেলা আদালতের বিচারক রায়ে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন হান দুক সু। আদালতের মতে সামরিক আইন জারির পর আইন অনুযায়ী মন্ত্রিসভার বৈঠক না ডাকা এবং ইউন সুক ইয়োলের সিদ্ধান্তে সহায়তার মাধ্যমে তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলেন। রায়ের পর প্রমাণ নষ্টের আশঙ্কায় ৭৬ বছর বয়সী হানকে তাৎক্ষণিকভাবে আটক রাখার নির্দেশ দেন আদালত। স্পেনের বার্সেলোনায় ট্রেন দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ জন। স্থানীয় সময় মঙ্গলবার বার্সেলোনার কাছে রেললাইনের উপর একটি সুরক্ষা দেয়াল ধসে পড়ায় যাত্রীবাহী লোকাল ট্রেনটি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে। পরে বুধবার ভোরে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও পুলিশ মোতায়েন করা হয়। ফায়ার সার্ভিস জানায় সব যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর দুদিন আগেও দক্ষিণ স্পেনের কর্ডোবা প্রদেশের আদামুজের কাছে একটি উচ্চ গতির ট্রেনের সংঘর্ষ ও লাইনচ্যুত হয়ে ৪২ জন নিহত হন।
জাপানের মাউন্ট আসোতে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজের একদিন পর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার পর্বতের একটি আগ্নেয়গিরির কাছে হেলিকপ্টারটি পড়ে থাকতে দেখা যায়। এরপর উদ্ধার অভিযান জোরদার করে স্থানীয় প্রশাসন। হেলিকপ্টারে 2 জন পর্যটক ও 1 জন পাইলট ছিলেন। এর আগে মঙ্গলবার স্থানীয় একটি চিড়িয়াখানা থেকে পর্যটক সহ হেলিকপ্টারটি উড্ডয়ন করে 10 মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। চরম বেকায়দায় ট্রাম্প প্রশাসন। বাধার বিষয় খতিয়ে দেখছে বিচার বিভাগ। গ্রিনল্যান্ড দখলে শুল্ক হুমকি ব্যর্থ হলে ভিন্ন পথের হুঁশিয়ারি ট্রাম্পের। একরোখা নীতির তীব্র নিন্দা ইউরোপের। G7 সম্মেলনে থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট। এবং খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ালে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি তেহরানের। সর্বোচ্চ নেতার উপর হামলা ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। ইরানের সতর্কবার্তা।